এসব কিছু ওদের ব্যবসারই, শুধু শাড়িটা বাইরে থেকে কেনা। এই সামান্য উপহারেই প্রেরণা ভীষণ খুশি হলো। এই প্রথম সে একটু অন্যরকম কিছু উপহার পেল। অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ তিশানের আগমন ঘটল। প্রেরণা ওকে ফোন করতে করতে অতিষ্ঠ করে তুলেছে। বাকিদেরকে দেখে তিশান একটু শান্তি পেল। কিছু মানুষের সাথে অন্তত মন খুলে কথা বলা যাবে। তিশানকে দেখতে পেয়ে সে কে কতটা খুশি হলো তা বোঝা না গেলেও একটা মানুষের অভিব্যক্তি দেখিয়ে বোঝা গেল যে তিনি কতটা খুশি হয়েছেন। আর তিনি হলেন প্রেরণার মা লিপি। বরাবরই তিশান তার ভীষণ পছন্দের। এই পরিবারটাই লিপির ভীষণ পছন্দের। নিজের ছেলের কিছু আচরণ লিপির একদম অপছন্দ, কিন্তু তিশান সেদিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। মাঝে মাঝে তার নিজের মনে হয় তিনি হয়তো তার ছেলেকে মানুষ করতে পারেননি। তার ছেলের মাঝে প্রচুর অহংকার, অথচ একসময় তারা ছিল নিঃস্ব। তখন অহংকার করার জন্য তিশানের কাছে অনেক কিছু ছিল, কিন্তু সে কখনো তা করেনি। আর আজ কয়েকটা বছর হলো ওদের অবস্থার উন্নতি হওয়াতেই প্রয়াস বদলে গেছে। তিশান আশাতে তিনি যেন ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ত হয়ে পড়লেও প্রেরণা। প্রেরণা জানে আজ যদি তিশানের বিন্দুমাত্র অসম্মান হয় তাহলে আর কোনোদিনও এ বাড়িতে পা রাখবে না। সেজন্য খুব করে চেষ্টা করছে যেন তিশানের কোনো অসম্মান না হয়। তিশান আসার একটু পরেই নির্ভয় আর নাবিলাও এসেছে। তিশানের জন্য প্রেরণার এতটা উদ্গ্রীবতা, উচ্ছ্বসতা, আনন্দ কেন যেন নির্ভয়কে ভীষণ কষ্ট দিল। একটা মানুষও আজ এখানে এসে মন খুলে আনন্দ করতে পারল না। সবার মাঝেই জড়তা কাজ করছে। কোনো না কোনো একটা জায়গায় সবাই অস্বস্তি অনুভব করছে। সবারই নিজেকে অপ্রয়োজনীয় মনে হচ্ছে এই পরিবেশে। খাওয়া দাওয়া শেষে সবার জোড়াজুড়িতে তোফায়েল শিকদাররা ঠিক করলেন যে আজ তারা সেখানেই থাকবে। কিন্তু তিশানের পক্ষে আর সেখানে থাকা সম্ভব না। আশেপাশে কারো একজনের উপস্থিতিতে ইতিমধ্যেই তার বুকে যন্ত্রণা শুরু হয়েছে। তিশান যত দূরত্ব চাইছে, ঘনিষ্ঠতা যেন ততই বাড়ছে। এই ঘনিষ্ঠতা তিশান আর বাড়াতে চায় না। তাই সে ঠিক করল বাকিদের সাথে চলে যাবে। ওদের সাথে নির্ভয়ও এলো। এক জায়গায় নাকি যাবে, সেখানে গিয়ে আড্ডা দিয়ে তারপর সবাই বাড়ি ফিরবে। ওদেরকে এগিয়ে দিতে প্রেরণা নিজ অবধি এলো। বিদায় নিয়ে সবাই চলে যেতে নিলে তিশান থেমে গেল। দুকদম পিছিয়ে প্রেরণার মুখোমুখি দাঁড়ালো। কিছু বলবে? আবার ফিরে এলে যে? প্রেরণার কণ্ঠ পেয়ে সবাই থামল। পেছন ফিরে তাকিয়ে দেখল সে যে তিশান এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তিশান ইতস্তত ভঙ্গিতে প্রেরণাকে বলল, সবাই তোমাকে কিছু না কিছু উপহার দিয়েছে, শুধুমাত্র আমি বাদে। আসলে তোমায় উপহার দেওয়ার মতন সামর্থ্য আমার নেই। তোমার তো কোনো কিছুর অভাব নেই। যেখানে আমি কি দেব তোমায় সেটা ঠিক করতে পারিনি। যা দিতে মন চাইছিল তার সামর্থ্য নেই। প্রেরণা মৃদু হেসে বলল, কে বললো তুমি আমায় উপহার দাওনি? তুমি যে এখানে এসেছো, এটাই আমার সব থেকে বড় উপহার। ভাইয়ের সাথে ফোনে কথা বলেছো, বাবার সাথে কথা বলেছো, এসব কিছুই আমার জন্য উপহার তিশান ভাই। তুমি বললে না আমি সব পেয়েছি, কিছু জিনিস পেয়েও না হারিয়েছিলাম। তুমি আজ তার ভেতর থেকে কিছু আমায় ফেরত দিয়েছো। এটা আমার কাছে অনেক বড় উপহার। তুমি শুধু আর হুট করে হারিয়ে যেও না, তাহলেই হবে। কিছু চাও না আমার থেকে তুমি? যা চেয়েছিলাম তুমি তো সেটাই দিয়েছো, আর কি চাইবো? তিশান হাসল, পকেট দিয়ে হাত দিয়ে কিছু একটা বের করার জন্য। টিস্যু দিয়ে মোড়ানো একটা কিছু বের করে প্রেরণার দিকে এগিয়ে দিয়ে বলল, বেকার মানুষ তো সবসময় সস্তায় জিনিস খুঁজে। পকেট ফাঁকা ছিল, বাবার থেকে টাকা চেয়ে তোমার জন্য উপহার কিনতে মন চাইল না। প্রথমে ভেবেছিলাম খালি হাতে আসবে। বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের কাছে বাগান বিলাসের গাছটার উপর নজর পড়ল। মনে আছে এই গাছটার কথা তোমার? তুমি নিজেই ফুলের গাছটা লাগিয়েছিলে আমাদের বাড়ির সামনে। সে অবশ্য অনেক বছর আগের কথা, তোমার মনে নাও থাকতে পারে। না, আমার মনে আছে। বাহ, ভালো কথা। তুমি তো চলে এসেছো বহু বছর হলো, কিন্তু অবহেলার সেই বাগান বিলাসের গাছটা আমি মারতে দিইনি। মরতে দিইনি। আমার এই অনিয়মে ভরা জীবনে আমি রোজ নিয়ম করে সেই গাছটায় পানি দিই, যত্ন করি, আগাছা পরিষ্কার করি। সেখান থেকে একটা ফুল ছিঁড়ে এনেছি তোমার জন্য। যদিও মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখো তো একবার খুলে।
টিস্যুর ভাঁজটা খুলে দেখল প্রিয়না পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু তবুও তার মুখে হাসি। ছোটবেলায় এই গাছটা তার ভালোবাসা ছিল, ভীষণ শখের ছিল এই গাছটা। এই ফুলটাও ছিল তার ভীষণ প্রিয়, যদিও ফুলটা তার উচ্ছলতা হারিয়ে ফেলেছে এতক্ষণে, তবুও প্রিয়নার কাছে ভীষণ সুন্দর দেখালো। সেদিন যখন তোমাদের বাড়িতে গিয়ে এই গাছটা দেখেছিলাম তখনই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি সত্যি ভাবিনি যে আমি চলে আসার পরে কোনো একজন যত্ন করে সেই গাছটাকে বাঁচিয়ে রাখবে। প্রথমে আমিও নিতাম না যত্ন, কিন্তু পরে যখন দেখলাম ফুলের গাছটাও আমায় ছেড়ে চলে যাচ্ছে, তখন তার যত্ন নেওয়া শুরু করলাম। অনেক কিছু হারিয়েছি জীবনে, ভাবলাম ফুলের গাছটাকে না হয় আর হারাতে দিই না, তাই যত্ন নিলাম। জানি খুব বাজে একটা উপহার দিয়েছি তোমায়। এটাকে অবশ্য উপহার বলা চলে কিনা তাও আমার জানা নেই, তবে আমার সামর্থ্য এতটুকুই। তোমাকে একটা তাজা ফুল দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। যা দিয়েছো তুমি, সেটা আমাকে কেউ দিতে পারেনি। আমার শৈশবের একটা খুব সুন্দর স্মৃতি মনে পড়িয়ে দিলে। আমার প্রিয় গাছটাকে নিঃস্বার্থভাবে এতগুলো বছর ধরে যত্ন করে এসেছো। আমি নিঃসন্দেহে বলতে পারি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। নির্ভয় একে একে নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। এখন তো তার মনে হচ্ছে যে তার মনে আর এই অনুভূতিকে কোনো ক্রমেই বাড়তে দেয়া যাবে না, কেননা ভালোবাসাটা হয়তো একপাক্ষিক না, দুই পক্ষ থেকেই আছে। তিশানের মনে প্রেরণাকে নিয়ে যে অনুভূতি আছে সে বিষয়ে বলতে গেলে নির্ভয় অনেকটাই নিশ্চিত। শুধু সন্দেহ ছিল যে প্রেরণাও তিশানকে ভালোবাসে কিনা, তবে ধীরে ধীরে তার সেই সন্দেহটাও আর থাকছে না। কথাগুলো ভাবতেই নির্ভয়ের কেমন যেন এক শূন্যতা অনুভব হলো। মনে হলো খুব প্রিয় কিছু সে খুব শীঘ্রই হারাতে চলেছে। হারিয়ে যাবে তার প্রথম ভালোবাসা, তার কিছু স্বপ্ন, হারাবে তার কিছু শখ, হারাতে চলেছে তার প্রিয়তমাকে। সেদিনকার মতো সূর্যের বিদায় ঘটেছে বেশ কিছুক্ষণ আগে। ধরণীতে তখন রাজত্ব চাঁদের, তার সাথে অসংখ্য তারার। সেই চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হতেই মারাত্মক একটা সুন্দর দৃশ্যের সৃষ্টি হলো। সেই নদীর ধারে ঘাসের ওপর গোল হয়ে বসে আছে কয়েকজন মানুষ। চাঁদের আলোয় অস্পষ্টভাবে তাদের মুখ দেখা যাচ্ছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষগুলোর অবয়ব। কারো মুখে গম্ভীর ভাব, তো কারো মুখে আবার ক্লান্তি, কারো চোখ মুখে আবার একরাশ প্রশ্ন। কেউ বা আবার সেই প্রশ্নের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে, আর কেউ সেই উত্তর দেওয়ার ভয়ে চুপচাপ বসে আছে। সবকিছু মিলিয়ে একটা গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে, অথচ এই মানুষগুলো একসাথে থাকলে হাসি আড্ডায় পরিবেশটা মাতিয়ে রাখে। তবে আজ কি হলো তাদের? তুমি উত্তর না দিলে কি সত্যিটা চাপা থাকবে ভাই? নীরবতা ভেঙে নির্ভয় তিশানকে প্রশ্নটা করল। বাকিরা সবাই নীরব দর্শক। জানলে তোমারই কষ্ট হবে, অযথা নিজের কষ্ট বাড়াতে চাইছো কেন? যা যেমন চলছে সেভাবেই চলতে দাও। সব সব সত্যি জানতে নেই। তুমি ভালোবাসো প্রেরণাকে? অপ্রত্যাশিতভাবে কথাটা বলতে নির্ভয়ের খুব কষ্ট হলো। বুঝতে পারছে না ওর তিশানের জন্য খারাপ লাগছে না নিজের জন্য খারাপ লাগছে। তবে হ্যাঁ, বুকের ভিতর প্রচণ্ড কষ্ট আর বিষাক্ত যন্ত্রণা অনুভূত হচ্ছে। তিশান বরাবরের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বলল, চিন্তা করো না প্রিয়, আমায় ভালোবাসে না। চিন্তা করো না, প্রিয় আমায় ভালোবাসে না। পাগলামি তো শুধু আমি একাই করে গেছি। এ পাগলামির মাঝে প্রিয় কখনোই সামিল ছিল না। কথাগুলো বলার সময় তিশান অনুভব করতে পারল যন্ত্রণা কাকে বলে। তিশানকে বুকে পাথর চাপা দিয়ে কথাটা বলতে হচ্ছে যে ও যাকে ভালোবাসে সেই মানুষটা তিশানকে ভালোবাসে না। ওদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বাকি সবাই সবকিছু বুঝলেও একমাত্র বুঝতে পারছে না সৌমি। ঘটনা হালকা হালকা বোধগম্য হচ্ছে, আর বাকিটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এসবের মানে কি তবে তিশান অন্য কাউকে ভালোবাসে? ওদের কথা শুনে তো তাই মনে হচ্ছে। সেজন্য তিশান মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখে। সৌমি ভয় পেয়ে ওর হাতটা ধরলেও হাত ছাড়িয়ে নেয়। ওর দিকে তাকিয়ে কথাও বলে না কখনো। সব সময় তিশানের দৃষ্টি থাকে স্বাভাবিক, কিন্তু সৌমি যে নিজের মনের মাঝে অনুভূতি তৈরি করেছে তিশানের জন্য, তার কি হবে? এই অনুভূতিগুলো তো আর ভোলা সম্ভব না। এদিকে বাকি সবার এত শান্তভাবে কথাবার্তা উৎসবের একদমই পছন্দ হচ্ছে না। আর সব থেকে বড় কথা হলো নির্ভয় তো পুরো ব্যাপারটা জানে, তাহলে আবার তিশানের থেকে শুনতে হবে কেন? সরাসরি যা বলতে চাই সেটা বলে দিলেই তো হয়ে যায়। বিরক্তিকর কণ্ঠে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, ওই টুনির বাপ, তুই এমন ভং ধরেছিস যেন তুই কিছুই জানিস না। আমার থেকে তো শুনেছিস সব।
তাহলে আবার ওই মারা খাওয়া প্রাণীর থেকে শুনতে হবে কেন? উৎসবের কথা শুনে তিশান চমকে ওর দিকে তাকালো। তিশানের সাথে সাথে আরো দুই জোড়া দৃষ্টি ওর উপর নিক্ষিপ্ত হলো। সেই দৃষ্টির মালিক হলো প্রভা আর নির্ভীক। তিশান বিস্ময় ভরা কণ্ঠে উৎসবকে প্রশ্ন করল। তুমি নির্ভয়কে সবটা বলে দিয়েছ? আরে না বলে কোনো উপায় ছিল না, বেটা এমনভাবে জোর করা শুরু করেছিল যে কি বলবো। তাই বলে তুমি বলে দিলে? তোমার পেটের ভিতরে কি একটা কথাও থাকে না উৎসব? পেটের ভিতর কথা জমে রেখে কি করব? আর আমি বলেছি তারও কারণ আছে, কেননা আমার মনে হয় যে তোমার প্রিয়র মনেও তোমার জন্য একটু একটু ইয়ে আছে। হ্যাঁ, তোমরা দুজনেই যেহেতু এই ব্যাপারটার সাথে জড়িয়ে পড়েছো, তাই আমার মনে হয় তোমাদের দুজনের সবটা জানা উচিত। তিশান বেজায় বিরক্ত হলো উৎসবের প্রতি। এজন্যই উৎসবকে কিছু বলতে চায় না। ছেলেটার পেটের মধ্যে একটা কিছু থাকে না। বিরক্তি ভরা কণ্ঠে অভিযোগ করে নির্ভীককে বলল। এই যে ভাইয়া, তুমি একটু তোমার এই বন্ধুটাকে মানুষ বানিও। এই যে কিভাবে আমার শরীরটা চালায় আমি বোঝাতে পারবো না তোমায়। নির্ভীক আজ উৎসবের সাথে একমত। তার মতেও পুরো ব্যাপারটা দুজনেই জেনে ভালো হয়েছে। উৎসবকে সমর্থন করে বলল। উৎসব ঠিকই করেছে ভাই। আমারও মনে হয় তোমাদের দুজনের সবটা জানা উচিত। তিশান একটা দীর্ঘশ্বাস ফেলল। যেখানে অনুভূতিটাই এক বাক্যে, সেখানে জানিয়ে লাভটা কি হবে। এরা সবাই ভাবছে যে প্রেরণাও হয়তো তিশানের ওপর অনেক অনুভূতি আছে, কিন্তু এরা বোকা। যদি প্রেরণার বিন্দু পরিমাণ কোনো অনুভূতি তিশানের উপর থাকতো, তাহলে কি তিশানের জীবনে এত দুঃখ থাকতো? এতদিনে ছুটে চলে যেত প্রেরণার কাছে, কোনো বাধা মানত না, সেই কবে নিজের ঘরে নিয়ে আসতো। কিন্তু এরা কেউ বুঝতেই পারছে না যে এসব কিছু ওদের ভ্রম। তিশান নিজেই নিজেকে তাচ্ছিল্য করে বলল। তোমরা ভীষণ বোকা। প্রিয় আমাকে ভালোবাসতে পারে এমন কোনো বিশেষ গুণ আমার মাঝে নেই। আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। কথাটা বলে তিশান নির্ভয়ের দিকে তাকিয়ে বলল। প্রিয় তোমাকে ভালোবাসে ভাইয়া। তুমি কি বোঝো না যে ওর মনে তোমার রাজত্ব চলে, আর ভাবনায় তোমার রাজত্ব চলে? তুমি কি বোঝো না ওর চোখ দুটো তোমায় দেখার জন্য পাগল হয়ে থাকে, ওর কান দুটো তোমার গলার স্বর শোনার জন্য উৎগ্রীব হয়ে থাকে? এসবের মাঝে আমার উপস্থিতি কোথাও নেই। আমি কেবল ওর জীবনের একটা সাধারণ অধ্যায়। যে অধ্যায়ের গুরুত্ব হয়তো আছে ওর জীবনে, তবে তা কখনোই তোমাকে হাঁপিয়ে যেতে পারেনি, আর না পারবে। আমি আর উনি খুব ভালো বন্ধু ভাই। আমাদের বন্ধুত্বটাই হয় সারা জীবন থাকুক। ওনাকে রানী হিসেবে না হয় তুমি নিজের মনের আসনে বসাও। নির্ভয়ের কথা শুনে তিশান হাসল। নির্ভয় তবে বন্ধুত্বের জন্য ভালোবাসা বিসর্জন দিতে চাইছে না। মানতে হবে ছেলেটার মন অনেক বড়, সাথে বেশ সাহসও আছে। না হলে সে নিজের ভালোবাসাকে নিজ মুখে অন্যের হাতে তুলে দেওয়ার কথা বলতে পারে। হাস্যোজ্জ্বল মুখে তিশান নির্ভয়কে বলল। ভালোবাসলে তাকে ছেড়ে দিতে নেই ভাইয়া, অন্যের হাতে তুলে দিতে নেই। ভালোবাসার এত মহৎ হতে নেই। ভালো যখন তুমি বাসো, তাহলে তাকে সব দিয়ে আগলে রাখো। আমি কিন্তু এতটা মহৎ হতাম না। আমিও আগলে রাখতাম যদি সেও আমায় ভালোবাসতো। কিন্তু তুমি রাখতে পারবে, কারণ সে তোমায় ভালোবাসে। তাই বলছি, অকারণে নিজেকে মহান প্রমাণ করতে গিয়ে ভবিষ্যতের জন্য আফসোস ডেকে এনো না। নির্ভয় হাসল। রাতের অন্ধকারের মাঝে তিশান তার সেই হাসি দেখতে পেল কিনা সেটা নির্ভয়ের জানা নেই। তবে হাসিটা মতো চাঁদের হালকা আলোতে সেই হাসিটা তিশানের চোখে পড়ার কথা। যদি দেখতে পেয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে নির্ভয়ের কথাটা বলতে ঠিক কতটা কষ্ট হয়েছে। না দেখে থাকলে হয়তো আন্দাজ করতে পারবে না। নির্ভয় স্মিত হেসে বলল। তুমি ওনাকে পাওয়ার জন্য জীবনে যে যে ত্যাগ করেছো, তোমার জায়গায় হয়তো আমি থাকলে তা করতে পারতাম না। তোমার মতন করে ওনাকে হয়তো আমি ভালোবাসতে পারবো না, হয়তো সুখেও রাখতে পারবো না। তুমি ওনার সুখের জন্য সব করতে পারো ভাই। হয়তো দেখা গেল আমি কোনো একটা জায়গায় গিয়ে ব্যর্থ হলাম। আমি শুধু চাই উনি যেখানেই থাক ভালো থাক। তোমার মতন ভালো হয়তো ওনাকে কেউ রাখতে পারবে না। আর আমার প্রিয় যে তোমার মতন আমায় ভালোবাসতে পারবে না। দেখেছো, ওকে আমার বলে সম্বোধন করে ফেললাম। তুমি কিছু মনে করো না ভাইয়া, পুরনো অভ্যাস। একা একাই ওকে নিজের বলতাম, সেই জন্য এখনো ছাড়তে পারিনি। বললাম তো আমি সারা জীবন ওনার সাথে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্কে রাখবো। এমনিতেও তোমায় পেলে আমার গুরুত্ব ওনার কাছে কমে যায়।
তিশান এবার শব্দ করে হেসে উঠল। তার হাসি দেখে মনে হচ্ছে কেউ খুব ভালো একটা কৌতুক শুনিয়েছে তাকে। কিন্তু আদৌ কি তিশান মন থেকে হাসছে, না জোর করে হাসছে, কিংবা হয়তো নির্ভয়ের কথাটাই তার কাছে অত্যন্ত হাস্যকর শোনালো। হাসতে হাসতে বলল, অভিমান হয়েছে প্রেমিকার ওপর। সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না। প্রিয় জানে আমি এই আছি তো পর মুহূর্তে ওর সাথে নাও থাকতে পারি। সেজন্য কয়েক মুহূর্ত আমায় একটু বেশি গুরুত্ব দেয়। কিন্তু ও জানে তুমি সবসময় ওর সাথে থাকবে, সেজন্য তোমায় প্রতিটা মুহূর্তেই গুরুত্ব দেয়। এটা বিশেষ মুহূর্ত বেছে নেয় না। আমি কেবলমাত্র ওকে একটু হাসাতে পারি, কিন্তু তুমি ওর মানসিক শান্তি। আমি ওর খুশির একটা কারণ মাত্র, কিন্তু ওর গোটা আনন্দটাই তোমায় জুড়ে। আমাকে তো দাম দিও না। বাকিরা সবাই মনোযোগ দিয়ে ওদের কথাবার্তা শুনছে, কিন্তু উৎসবে ধৈর্য কুলোচ্ছে না। এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এরা প্রেরণাকে ভাগাভাগি করতে বসেছে। এমন ভাব করছে যেন ওরা যার কাছে যেতে বলবে প্রেরণা তার কাছেই চলে যাবে। তোমরা দুজন নিজেদের মধ্যে ভাগাভাগি না করে ওনাকে জিজ্ঞাসা করছো যে উনি আসলে কাকে ভালোবাসে। আরে ভাই, অন্যর জীবন নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে। তিশান বলল, তুমি কিন্তু ভীষণ অধৈর্যশীল উৎসব। ধৈর্য তো কম হলে সংসার করবে কি করে বলো তো? আমাদের কয়েকটা কথাই শুনতে পারছো না? সংসারে যখন সারাদিন চেঁচামেচি করবে তখন কি করবে? উৎসব নির্বিকার ভঙ্গিতে বলল, দেখো, যদি আমার ইচ্ছাতে বিয়ে করি তাহলে যত কথাই বলুক সব শুনবো। আর যদি পছন্দটা আমার বাপ মায়ের হয় তাহলে বেশি চিল্লায়ে বাপের বাড়ি রেখে আসবো। আছে নাকি কোনো পছন্দ? সে যদি থেকেও থাকে, তোমায় আমি বলছি না, তোমায় আমি এতটুকুও বিশ্বাস করি না। বিশ্বাস করলেও বলতে হবে না তোমাকে। এমনিতেই তোমার হাব ভাব দেখে সব বোঝা যায়। চলো সবাই বাড়ি ফিরে যাই। উৎসব প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। তাহলে শেষমেশ প্রিয় কার ভাগে পড়লো? তিশান আনমনে হেসে বলল, যার ভাগে চিরকাল ছিল। বাড়ি যাও নির্ভয়। আমি জানি প্রিয় তোমার অপেক্ষায় আছে। তুমি তো ওকে কোনো উপহার দাওনি। ও অধীর আগ্রহে তোমার উপহারের জন্য অপেক্ষায় আছে। নির্ভয় ভ্রু কুঁচকে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে যে আমার উপহারের জন্য অপেক্ষায় আছেন উনি? সব কথা কি আর বলতে হয়? যখন সবার থেকে অনেক দামি দামি উপহার পাচ্ছিল, তখন ওর দৃষ্টিটা বারবার তোমার দিকে যাচ্ছিল। ও চাইছিল তুমি ওকে কিছু একটা উপহার দাও। জানো তো, তোমার আর আমার মাঝে পার্থক্য এখানেই। আমার সাথে ওর সম্পর্কটা নিছক সৌজন্যমূলক, শিষ্টাচার ভিত্তিক। তাতে ব্যক্তিগত কিছু নেই, তাতে কোনো আবেগ নেই। সম্পর্কটা এমন হলেও চলে না, হলেও চলে। সেজন্যই তো আমি উপহারটা দিলেও চলতো, না দিলেও চলতো, কিন্তু তোমার থেকে উপহারটা ওর চাই। তোমার সাথে ওর সম্পর্কটা হৃদয়ের। পার্থক্য তো আছে হয়া। ঘড়িতে সময়টা তখন রাত 11টার কাছাকাছি। সবেমাত্র নির্ভয় বাড়ি ফিরল। নিজের ঘরে গিয়ে বিছানার ওপর প্রেরণাকে বসে থাকতে দেখে চমকে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করল। আপনি এখানে কি করছেন এত রাতে? নির্ভয়ের কণ্ঠ পেতে প্রেরণা দরজার দিকে তাকালো। ওকে দেখতে পেয়ে মুখে হালকা হাসি ফুটে উঠল। কেন আসতে পারি না আমি? না তেমনটা না, কিন্তু এত রাতে এখানে আসলে সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার। নাবিলাও ছিল আমার সাথে, ওর একটা ফোন আসায় এখনই গেল। ও আচ্ছা, আপনার কি কোনো দরকার ছিল? নাবিলার সাথে কথা বলতে এসেছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি নাবিলার ঘরে যাচ্ছি। কথাটা বলে নির্ভয় সেখান থেকে চলে যেতে নিলেই পেছন থেকে প্রেরণা বিস্ময়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। দাঁড়ান। নির্ভয়ের পদযুগল থেমে গেল। পেছন ফিরে তাকাতেই প্রেরণা গম্ভীর মুখে বিছানা থেকে উঠে ওর দিকে এগিয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, আমার উপহার কোথায়? হঠাৎ এমন প্রশ্নে নির্ভয় থতমত খেল। কিসের উপহার? কেন বুঝতে পারছেন না আপনি কিসের উপহার? আজ আমার জন্মদিন, সেটা ভুলে গেছেন? কোনো উপহার দেননি, একবার উইশও করেননি, সমস্যা কি আপনার? নির্ভয় ইতস্তত ভঙ্গিতে বলল, সরি, আসলে মনে ছিল না। মনে থাকবে না কেন? আমার বিষয়গুলো আপনার কেন মনে থাকবে না? থাকতেই হবে মনে। প্রেরণার এমন অধিকার খাটানোতে নির্ভয় বেশ অবাক হলো। সাথে তিশানের বলা কথাগুলো মনে পড়ল। প্রেরণা সত্যি ওর থেকে উপহারের জন্য অপেক্ষা করছিল। তবে তাহলে কি তিশানের কথাই ঠিক? প্রেরণা সত্যি ওকে ভালোবাসে? নির্ভয়কে চুপ করে থাকতে দেখে প্রেরণা মৃদু ধমকে সুরে বলে উঠল, কথা বলবেন না কেন? তাড়াতাড়ি আমায় উপহার দিন। নির্ভয় বক্র হেসে বলল, হঠাৎ করে আজ এত অধিকার দেখাচ্ছেন যে?
মন চাইলো তাই। আগে তো অধিকার খাটাননি কখনো। আগে প্রয়োজন পড়েনি, আজ প্রয়োজন পড়লো তাই খাটাচ্ছি। আমি যদি বলি যে কোন উপহার আনিনি আপনার জন্য, তাহলে? প্রেরণার মুখটা চুপসে গেল, মনটা তার ভারী খারাপ হয়ে গেল। ভেবেছিল নির্ভয় বিশেষ কিছু উপহার দেবে ওকে, কিন্তু এখন তো নির্ভয় বলছে যে কোনো উপহারই আনেনি। তবে কি প্রেরণা এতটাই মূল্যহীন ওর কাছে? সত্যি আনেননি? প্রেরণার উদাস কণ্ঠে বলা কথাটা শুনে নির্ভয়ের একটু হাসি পেল। মেয়েটা আজ কেমন যেন অন্যরকম আচরণ করছে। নিজের হাসিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, না, সত্যি আনিনি। নির্ভয় ভেবেছিল প্রেরণা হয়তো মন খারাপ করে চলে যাবে, কিন্তু না, তার ভাবনার বিপরীত আচরণ প্রকাশ করল প্রেরণা। রাগী কণ্ঠে বলল, আমার জন্মদিন এখনো পার হয়ে যায়নি, হাতে এখনো 1 ঘন্টার মতো সময় আছে। এক্ষুনি যান, গিয়ে কিছু একটা নিয়ে আসুন আমার জন্য। এত রাতে আপনার জন্য উপহার আনতে আমি কেন আবার কষ্ট করে যেতে যাব বলুন তো? আমি বলেছি তাই যাবেন। হয় আপনি উপহার আনতে যাবেন, নয়তো আমি আমার ফ্ল্যাটে চলে যাব, আর কোনোদিনও আসবে না এখানে। দুঃখিত, আমি এখন যেতে পারবো না। নির্ভয়ের কথায় প্রেরণা আহত হলো, চোখ দুটো ছলছল করে উঠল। নির্ভয়কে আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে যেতে নিলে পেছন থেকে নির্ভয় হাত টেনে ধরল। প্রেরণা অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন, যখন আমার আবদার করার অধিকার নেই তখন আমার হাত ধরারও অধিকার নেই। নির্ভয় হাসল, দুকদম পিছিয়ে গিয়ে প্রেরণার মুখোমুখি দাঁড়ালো। ফর্সা নাকটা কি রাগের কারণে লাল হয়ে উঠেছে নাকি কান্নার তোপে? আপনার জানার অধিকার নেই। নির্ভয় পকেট থেকে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করলো, সেটা প্রেরণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফুটপাতের উপর থেকে কিনেছি, দাম মাত্র 120 টাকা। তবে হ্যাঁ, এটা আমার নিজের টাকা দিয়ে কেনা। আপনি জানেন খুব বেশি দামি উপহার আপনাকে দেওয়ার সামর্থ্য আমার নেই। কিছুদিন পর হয়তো এটার রং খারাপ হয়ে যেতে পারে। আগেই বলেছি দাম খুব বেশি না। প্রেরণা প্যাকেটের ভেতর একটা গলার চেন পেল, সাথে একটা সুন্দর লাল পাথরের হার্ট শেপ লকেট ঝোলানো। দেখতে বেশ সুন্দর লাগছে। মুহূর্তের মাঝে প্রেরণার অভিমান উপে গেল, মুখে ফুটে উঠল তার হাসি। সেই হাসি দেখে নির্ভয় শান্তি পেল। পছন্দ হয়েছে? না হওয়ার তো কিছু নেই। যাক, খুশি হলাম। এটা যত্ন করে নিজের কাছে রেখে দিবেন। কখনো যদি আমি হারিয়ে যাই তবে এটুকু আমার স্মৃতি হয়ে আপনার কাছে থেকে যাবে। প্রেরণা ভ্রুকুচকে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, হারিয়ে যাবেন কেন? বলা তো যায় না, হয়তো কখনো কোনো কারণে হারিয়ে গেলাম। হারানোর হলে আমাকে নিয়েই হারবেন কেমন? দুজনে একসাথে হারাবো, সফরটা দারুণ হবে। বেশ সকাল সকাল ঘুমের মধ্যে প্রভার ফোনটা বেজে উঠল। ঘুমের ঘোরে ফোন বাজায় প্রভা বেশ বিরক্ত হলো। বালিশের আশেপাশে হাতড়ে ফোনটা হাতে নিয়ে কোনো মতে রিসিভ করে কানে ধরল। কে ফোন করেছে সেটাও দেখল না। অপর পাশ থেকে নির্ভীকের কণ্ঠস্বর ভেসে আসতেই প্রভা কিঞ্চিত অবাক হলো। ঘুমাচ্ছিলেন না উঠেছেন? প্রভা ঘুমো ঘুমো কণ্ঠে জবাব দিল, না, ঘুমিয়েছিলাম। কিন্তু কেন বলুন তো? আপনি হঠাৎ এত সকালে কেন ফোন করেছেন? নির্ভীক একটু সময় নিয়ে বলল, প্লিজ প্যানিক করবেন না, মাথা ঠান্ডা রেখে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আর অবশ্যই নিজেকে দোষী ভাববেন না। সম্ভব হলে আমি গিয়ে আপনাকে নিয়ে আসতাম, কিন্তু পারছি না যেতে। আমি আপনার ফোনে একটা ঠিকানা পাঠাচ্ছি, সেখানে একবার একটু আসুন এক্ষুনি। প্রভার দু চোখ থেকে ঘুম উড়ে গেল। নির্ভীকের কথার মাঝে কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছে। শোয়া থেকে উঠে বসে গুরুতর ভঙ্গিতে বলল, কি হয়েছে বলুন তো? কোথায় যাব আমি? আগে আসুন, তারপরে সবটা বলছি। না, আপনি আগে বলুন, তারপর আমি যাব। কি হয়েছে? সব ঠিক আছে? বললাম তো, আপনি আগে আসুন, তারপর সবটা বলছি। প্রভা বুঝলো যে নির্ভীক ওকে কিছু একটা বলতে চাইছে না। নির্ভীক বলতে না চাইলেও প্রভার কানে কিছু কথা ভেসে এলো। কেউ একজন হয়তো নির্ভীককে উদ্দেশ্য করেই বলছে, ভাই, ওর পরিবারের লোকজনকে তো খবর দিতে হবে। লাশ তো বেশিক্ষণ রাখা যাবে না। লাশ শব্দটা শুনি প্রভা আটকে উঠল, আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলল, কার লাশের কথা বললেন উনি? নির্ভীক, কি হয়েছে প্লিজ বলুন। নির্ভীক তবুও বলতে চাইল না প্রভাকে। এদিকে প্রভা না শুনে কোনো মতেই ছাড়বে না, না বললে ও যাবেই না। নির্ভীক বাধ্য হলো বলতে, কেননা প্রভার এখন এখানে আসাটা ভীষণ জরুরি। আর এমনিতেও এলে তো সব সত্যিটা জানতে পারবে। ফোনে শুনলে প্রভা প্যানিক করতে পারে জন্য নির্ভীক বলতে চাইছিল না, কিন্তু এখন বুঝতে পারছে না বলে কোনো উপায় নেই। কিন্তু তবুও মুখ দিয়ে শব্দগুলো উচ্চারণ করার সাহস হচ্ছে না তার। ওকে চুপ থাকতে দেখে প্রভা পুনরায় তাড়া দিয়ে বলে উঠল, বলুন নির্ভীক। নির্ভীক লম্বা একটা শ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে বলল, বকুলের ম্যাচ থেকে ওর ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সুইসাইড করেছে বকুল।
বকুলের লাশের পাশে বসে অঝরে কাঁদছে তার মা সৃজনী দেবী। তিনি একা না, বকুলের লাশের চারপাশে তার সমস্ত আত্মীয় স্বজনরাই কাছে। সেই মানুষগুলো কাছে যারা বকুলকে ছোট করার ব্যস্ত থাকতো সবসময়। তাদের পরিবারের সব থেকে ভোলাভালা সহজ সরল খাঁটি মনের মানুষটা চলে গেল তাদেরকে না জানিয়ে। কিসের যে তার মনের মাঝে এত অভিমান জমেছিল যে আত্মহত্যার মতন এমন একটা পাপ কাজে জড়ালো, সেটা তারা কেউই বুঝতে পারছে না। বকুল তো নিজের মনের মাঝে এত অভিমান কিংবা রাগ পুষে রাখার ছেলে না। ও তো সবসময় হাসি খুশিভাবে থাকতে ভালোবাসে। সেদিনই তো গ্রাম থেকে কত হাসি মনে ছেলেটা শহরে ফিরে গেল। তবে এই কদিনের ব্যবধানে কি এমন হলো যে ছেলেটা এমন আত্মহত্যার মতন জঘন্য একটা সিদ্ধান্ত নিল? ওদের থেকে একটু দূরিয়ে দাঁড়িয়ে আছে বকুলের 6জন বন্ধু। এই 6জন বন্ধুই ছিল বকুলের, আর কারো সাথে তার কোনোরূপ বন্ধুত্ব ছিল না। কেউই তো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেই রাজি ছিল না। তাই মানুষগুলো তাকে খুব সুন্দর করে আপন করে নিয়েছিল, অথচ তারাও বকুলের এত অভিমানের কারণ জানে না। খবরটা পাওয়ার পর থেকে প্রভা অঝরে কেঁদে যাচ্ছে। কান্নার সাথে সাথে প্রভার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যেন বারবার মনে একটা কথাই আসছে যে ওর ওপর অভিমান করেই বকুল আত্মহত্যা করেছে। এছাড়া তো আর কোনো কারণ দেখছে না। সবাই মিলে অনেক করে প্রভাকে বুঝিয়েছে যে এর জন্য প্রভা দায়ী নয়, কিন্তু সে যেন মানতে নারাজ। বকুলের লাশটা শ্মশানে নিয়ে গেল। সৃজনী দেবী ছেলের শোকে বারবার মোষ্ঠা যাচ্ছেন। সব কাজ শেষে সন্ধ্যার দিকে নির্ভীকরা সবাই ওদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে অতিরিক্ত কাদার ফলে প্রভার মাথা আজ আবারও প্রচণ্ড যন্ত্রণা করছে। এই মাথা যন্ত্রণার কারণটা প্রভা সত্যি ঠাহর করতে পারে না। এই যন্ত্রণা যেন মৃত্যু যন্ত্রণাকেও হার মানাতে পারে। ব্যথায় অস্থির হয়ে পড়ল প্রভা, কিন্তু এই মুহূর্তে তার কাছে কিছু করার নেই, সহ্য করতেই হবে। অন্তত বাড়ি ফেরা অবধি। দুদিন প্রভা কলেজে এলো না। মানসিকভাবে সে একদম ভেঙে পড়েছে। সেদিন রাতে বাড়ি ফেরার পর গা কাঁপিয়ে জ্বর এসেছে, সেই সাথে মাথা ব্যথা, মাথা ঘোরা আর বমি আছেই। আগে প্রভা এত অসুস্থ হতো না, কিন্তু ইদানিং তার শারীরিক পরিস্থিতি একটুতেই খারাপ হয়ে যায়। দুদিনের ধকল শেষে আজ প্রভা একটু সুস্থ বোধ করছে। ফলস্বরূপ কলেজে এলো, সামনে পরীক্ষা, অথচ এমন সময় তার মানসিক অবস্থা ভীষণ খারাপ। শুধু মানসিক নয়, শারীরিক মানসিক দুটোই ভীষণ খারাপ। চায়ের ছোট্ট দোকানটায় বসে কলেজের গেট বেশ ভালোভাবেই দেখা যায়। প্রতিদিনকার মতো আজও সেখানে নির্ভীক, উৎসব, তিশান আর নির্ভয় বসে আছে। তাদের আলোচনার বিষয়বস্তু বকুলের আত্মহত্যার কারণ। প্রভা বকুলের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য বকুল আত্মহত্যা করতে পারে, এই কারণটা যেন সবাই পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না। বকুল ধর্মে বিশ্বাসী। আত্মহত্যার শাস্তি কি সেটা বকুল খুব ভালো করেই জানে। বকুলের মতন একজন ধর্মভীরু মানুষের পক্ষে আত্মহত্যা করাটা একটু অযৌক্তিক লাগছে ওদের সবার কাছে, কিন্তু অন্য কী কারণ থাকতে পারে সেটাও তো কেউ ধরতে পারছে না। ওর মেসের কেউই কিছু বলতে পারছে না। সবাই দেখেছে কয়েকদিন ধরে বকুলের মন খারাপ, কিন্তু কারণটা তাদের কারোরই জানা নেই। ওদের আলোচনার মাঝেই উৎসব কলেজের গেটের সামনে প্রভা আর শ্রমিককে দেখতে পেল। এই নির্ভীক, দেখ মাস্টার নিয়ে এসেছে, সাথে আবার পিপিলিকাও আছে। কথাটা শুনতেই নির্ভীক তড়িৎ গতিতে কলেজের গেটের দিকে তাকালো। নির্ভীককে আর কষ্ট করে সেদিকে এগিয়ে যেতে হলো না। তার আগেই উৎসব গলা ছেড়ে প্রভার উদ্দেশ্যে ডাক ছুড়ল। মাস্টারনি, ও মাস্টারনি, এদিকে আসো। উৎসব এতই জোরে ডেকেছে যে আশেপাশের মানুষজনের সম্পূর্ণ মনোযোগ কয়েক সেকেন্ডের জন্য ওর ওপর পড়ল। সবাই আসলে বোঝার চেষ্টা করছে যে কে এভাবে কাকে ডাকলো, নাকি কোনো ঝামেলা হলো। নির্ভীক মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, চেঁচাচ্ছিস কেন এভাবে? ওনাকে না ডেকে নিজেই এগিয়ে গেলে তো পারতি, না হলে ফোন করতি। আরে ধুর, এত কষ্ট করতে যাবো কেন? আমার গলায় যথেষ্ট মাস্টারনিকে ডাকার জন্য। ওই দেখ, মাস্টারনি শুনতে পেয়েছে আমার ডাক, এদিকে আসতে পিপিলিকাকে নিয়ে। সত্যি উৎসবের ডাক প্রভা অবধি পৌঁছেছে। সেই ডাক আর উপেক্ষা করতে না পেরে প্রভা ওদের দিকে আসে। প্রভার মুখটা বেশ মলিন দেখাচ্ছে, ঠোঁটের কোথাও একটু হাসি লেগে নেই, চোখের নিচে কালি জমেছে। এমনিতেই তো মেয়েটা নিজের যত্ন নেয় না, এখন যেন আরও বেশি অযত্ন করা শুরু করেছে। নির্ভীক মৃদু রাগী কণ্ঠে বলল, আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছেন? মনে হচ্ছে তো কোনো মানুষ না, কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। প্রভা মলিন হেসে বলল, প্রাণটা বেরিয়ে গেলেই ভালো হয়। শারীরিক যন্ত্রণা তবুও সহ্য করা যায়, কিন্তু এই মানসিক যন্ত্রণাগুলো আর সহ্য করা যায় না। পূর্বের থেকেও নির্ভীক দ্বিগুণ রাগী কণ্ঠে বলল, যখন মরার ইচ্ছে তাহলে যান, বকুল যা করেছে আপনিও সেটাই করুন।
সমস্যার সমাধান বলতে তো আপনারা এই একটা জিনিসই বোঝেন, জীবন থেকে পালানো, তাই না? আপনারা এটা বুঝতেই চান না যে জীবনের সমস্যাগুলো জীবনে বেঁচে থেকে সমাধান করতে হয়। আমিও বোঝাতে চাইও না। যারা বুঝতে চায় না তাদের হাজার চেষ্টা করেও কখনো বোঝানো সম্ভব না। তিশান হাসল নির্ভীকের কথাগুলো শুনে। এতদিনে মনে হচ্ছে তিশানের ইচ্ছেটা পূরণ হবে। দুই বন্ধু একই পথের দুধার দিয়ে হাঁটছে, অথচ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেও এড়িয়ে যেতে চাইছে। নিজেদের মনকে বোঝাতে চাইছে যে না, এটা আমার বন্ধু না, এটা অন্য কেউ, অপরিচিত কেউ। অথচ যখন গন্তব্যে পৌঁছবে তখন বুঝতে পারবে যে ওরা কাকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল। নির্ভীককে অতিরিক্ত রেগে যেতে দেখে উৎসবকে শান্ত করার চেষ্টা করল। নির্ভীক থামলো, তবে তাকে দেখে বোঝা যাচ্ছে যে এখনও প্রচণ্ড রেগে আছে প্রভার ওপর। উৎসব প্রভাকে উদ্দেশ্য করে বলল, এমন করলে কি চলবে মাস্টারনি, বলুন তো? আপনি যদি নিজের খেয়াল না রাখেন এই পিপিলিকা কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি ছাড়া তো পিপিলিকা অচল। তার মধ্যে ওর যা ভুলো মন, কী করতে কী করে নেবে কে জানে। উৎসবের কথায় সম্মতি জানিয়ে তিশানও বলে উঠল,